গুড মর্নিং ক্লাস 11। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। অ্যান্ড ইউ সি টুডে আওয়ার টপিক ইজ অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা জানো যে তোমাদের একটি র্যাপিড রিডার বুক আছে, অর্থাৎ তোমাদেরকে এই র্যাপিড রিডার থেকে বেশ কিছু শেক্সপিয়ারের গল্প পড়তে হবে। এই গল্পগুলোর মধ্যে অন্যতম হলো নাম্বার 1 দ্য কমেডি অফ এরার্স, নাম্বার 2 অ্যাজ ইউ লাইক ইট, নাম্বার 3 12 নাইট, নাম্বার 4 ওথেলো, নাম্বার 5 ম্যাকবেথ, নাম্বার 6 ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, নাম্বার 7 চ্যাপ্টার প্রজেক্ট মেথোডোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমরা আজকে অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আলোচনা করব আমাদের প্রথম ভিডিওতে। দেখো চ্যাপ্টার 2 আমি তোমাদের পড়ে শোনাচ্ছি টপিকটা। আজকে যতটা সম্ভব হচ্ছে ভিডিওতে আমরা ততটুকুই করব। এই গল্পগুলো তোমাদের কিন্তু কী করতে হবে, রিডিং পড়তে হবে। কেমন? এই গল্পগুলো তোমাদের রিডিং করতে হবে এবং রিডিংয়ের মধ্য দিয়ে তোমাদের গল্পগুলো বুঝতে হবে। এরপর তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখো কি বলছে, দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডম। অর্থাৎ গল্পটি শুরু হচ্ছে সেই সময়ে যখন ফ্রান্স কতগুলো প্রভিন্স, কতগুলি প্রদেশ বা কতগুলি ডিউকডমে বিভক্ত হয়ে গিয়েছিল। এখানে ডিউকডম বলতে আমরা প্রদেশকে বোঝাচ্ছি, মানে ফ্রান্স কতগুলি রাজ্যে বিভক্ত হয়েছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এইরকম একটি প্রদেশে, দেয়ার ওয়াজ এ জুসপারার, মিনস হচ্ছে এমন একটি প্রদেশেই কী করতে একজন স্বৈরাচারী শাসক রাজত্ব করতেন। এ জুসপারার মিনস হচ্ছে ল ব্রেকার রুলার ইউজ টু রুল দ্য কিংডম, দ্যাট মিনস দ্য ডিউকডম, who had deposed and banished his elder brother, the lawful duke. তাহলে এই জুসপারার অর্থাৎ এই স্বৈরাচারী আইন ভঙ্গকারী শাসক একদা তার জ্যেষ্ঠ ভাই দ্য লফুল রুলার দ্য ওল্ড ডিউক, তাকে তিনি সিংহাসনচ্যুত করেছিলেন। এবং শুধু তাই নয়, সিংহাসনচ্যুত বা ক্ষমতাচ্যুত করবার পর তাকে তিনি দেশ থেকেও বা রাজ্য থেকেও বিতাড়িত করেছিলেন। সেই জন্য এখানে বলা হচ্ছে যে হি নট অনলি ডিপোজড অর ডিথ্রন দ্য কিং ওল্ড ডিউক বাট অলসো ব্যানিশড হিম, তাকে নির্বাসনও দিয়েছিলেন। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, এবং এই ডিউক তার রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হবার পরে বিতাড়িত হয়েছিলেন। এই বিতাড়িত হওয়াকেই বলা হচ্ছে ড্রাইভেন অ্যাওয়ে। তাহলে হি ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, তিনি তার রাজত্ব থেকে নির্বাসিত হয়েছিলেন বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার দ্য জুসপার ডিউ ফেডারিক। ভাইয়ের নাম কি ছিল? ফেডারিক। রিটায়ার টু দি ফরেস্ট অফ আর্ডেন, এরপর তিনি ফরেস্ট অফ আর্ডেন বলে একটি জঙ্গল, কি বললাম? ফরেস্ট অফ আর্ডেন, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। ফরেস্ট অফ আর্ডেন, FOREST, ফরেস্ট অফ আর্ডেন, এই জঙ্গলে তিনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন। ওকে। আর জুসপারার এই শব্দটা তোমাদের মনে রাখতে হবে, USURPER, মানে হচ্ছে এ ল ব্রেকার রুলার। ওকে, একটি স্বৈরাচারী শাসক, ঠিক আছে, অর্থাৎ ল ব্রেকার। ওকে, তাহলে জুসপারার কে ছিল? এখানে ডিউক ফেডারিক ছিলেন, একজন ল ব্রেকার রুলার ছিলেন। তিনি কি করেছিলেন? ওল্ড ডিউককে তিনি কি করেছিলেন? ডিপোজ মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা,
সিংহাসনচ্যুত করেছিলেন। ওকে, এবারে দেখো নেক্সট কি বলছে, তাহলে দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ younger brother Frederick retired to the forest of Arden along with his faithful followers। অর্থাৎ বিশ্বস্ত কিছু অনুচরকে সঙ্গে করে ওল্ড ডিউক ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে আশ্রয় গ্রহণ করেছিলেন। These people soon got accustomed to the lazy life of the forest and they felt it to be more relaxing than the life of a court। এবং এই মানুষগুলো জঙ্গলে থাকতে থাকতে এতটাই অলস হয়ে গিয়েছিল যে তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস করবার মনস্থির করেছিল। তাদের মনে হয়েছিল the life of forest is far more relaxing, is far more enjoyable, is far more happier than the hazards of the court। অর্থাৎ রাজপ্রাসাদে থাকা, রাজত্ব করা, তার ঝামেলা, তার হাঙ্গামা থেকে বনের জীবন অনেক বেশি শান্তির, অনেক বেশি আনন্দের। and so they started to relax there in the forest of Arden. They led the life like that of Robin Hood of England। ইংল্যান্ডের রবিনহুড বলে একজন দুর্ধর্ষ ডাকাত ছিলেন। তাকে গরিবের বাবা, গরিবের জনক বলা হতো। গরিব দরদি ছিলেন রবিনহুড। ধনী মানুষদের গৃহে ঢুকে তাদের আর কি সম্পদ ডাকাতি করে নিয়ে এসে তিনি কি করতেন, গরিবদের মধ্যে বিতরণ করতেন। তাহলে দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের বিখ্যাত রবিনহুড ডাকাতের মতো তারা সেখানে জীবনযাপন করতেন। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথ কেম। এবং সেই জঙ্গলেই বা সেই ফরেস্টে বা বনে অনেক নোবেল ইউথ মিনস হচ্ছে অনেক অভিজাত যুবক যাওয়া আসা করতো। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম। এবং তারা তাদের অবসর বিনোদন সেখানে করত। অ্যাজ দে ডিড ইন দি গোল্ডেন এজ। অর্থাৎ তাদের সুবর্ণ যুগে তারা যেমন করত, ঠিক তেমনি তারা এই জঙ্গলে আসা যাওয়া করত। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ। ইন সামার মানে গ্রীষ্মে, দে টুক রেস্ট তারা বিশ্রাম করত, আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ মানে গাছের ছায়ায় বা গাছের ছায়ার তলায় তারা আশ্রয় নিত এবং তারা সেখানে আরাম করত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। এবং জঙ্গলে তারা কি করত, হরিণের খেলা দেখত। অর্থাৎ জঙ্গলে বা গাছের তলায় বসে তারা জঙ্গলের মধ্যে হরিণদের খেলা তারা দেখত। অর্থাৎ হরিণরা সেখানে ছুটে বেড়াতো, হেঁটে বেড়াতো বা হরিণরা নিজেদের মধ্যে খেলা করত, সেটা তারা বসে বসে এনজয় করত। দে ইভেন ফেল্ট, তারা এমনকি অনুভব করত, দে ইভেন ফেল্ট স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। কিন্তু সেই আর কি হাসি খুশি খেলারত অবস্থায় হরিণদেরকে হত্যা করতে হবে ভেবে তারা মনে মনে কি হতো, দুঃখ পেত। অর্থাৎ যে হরিণগুলো তাদের সামনে খেলে বেড়াচ্ছে সেই হরিণগুলোকেই তাদের মারতে হবে, হরিণের মাংস তাদেরকে খেতে হবে, ঠিক আছে। অতএব হরিণগুলোকে মারতে হবে এই কথাটা ভেবে তারা কিন্তু দুঃখ বা দুঃখী অনুভব করত। ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, শীতকালে যখন ঠান্ডা কনকনে বাতাস বইত, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেড, ডিউক কি হতো, ঠান্ডায় কষ্ট পেত, কিন্তু সে বলতো, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি, এই ঠান্ডা কনকনে বাতাস যা আমার শরীরের ওপর দিয়ে বইছে, দ্য চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি, এই কনকনে ঠান্ডা বাতাস যা আমার শরীরের ওপর দিয়ে বইছে, আর ট্রু কাউন্সিলার্স, তারা হলো আমার প্রকৃত কি কাউন্সিলার্স মানে তারা হলো প্রকৃত আমার উপদেষ্টা। তারা কি করছে, দে ডু নট ফ্ল্যাটার
তারা কিন্তু আমাকে তোষামত করছে না, তারা আমাকে কিন্তু খুশি করছে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন। বরং এই কনকনে ঠান্ডা আর কি শীতল হাওয়া বা হিমেল আর কি হাওয়া আমাকে আমার কঠিন দুরবস্থাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি how I am lamenting, how I am suffering in my present condition. They are just knocking my conscience and they are saying to me that I am really suffering from a miserable life. Okay, along in the forest after losing my kingdom in the hands of my Jusper brother Frederick. Okay, so these chilling winds which blow upon my body are true counselors. They do flatter বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন। তাহলে ওই কনকনে হিমেল হাওয়া সত্যিই ডিউকের করুণ অবস্থাকে বলে দিচ্ছে, তাকে জানিয়ে দিচ্ছে যে তোমার অবস্থা কত সঙ্গীন, কত করুণ, কত দুর্দশাপূর্ণ। অ্যান্ড দো দে বাইট শার্পলি দেয়ার টুথ ইজ নাথিং লাইক কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। অর্থাৎ তাদের যেমন ধারালো দাঁতের মতো তারা যখন হিমেল হাওয়ার দাঁত আমার শরীরে ঢুকিয়ে দিচ্ছে, ফলে তাদের টুথ ইজ নাথিং, ফলে তাদের দাঁতগুলো আর কিছু নয়, লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। অর্থাৎ নির্দয়তা বা নিষ্ঠুরতা অথবা ইনগ্র্যাটিটিউড মানে অকৃতজ্ঞতার নামান্তর মাত্র। হি রিমার্ক, তিনি কি করেছেন, মন্তব্য করেছিলেন। হি রিমার্ক করা মানে মন্তব্য করা। তাহলে হি রিমার্ক দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, অর্থাৎ মানুষ অ্যাডভার্সিটির বিরুদ্ধে, ঠিক আছে, অর্থাৎ কঠিন অবস্থার বিরুদ্ধে, ভয়ঙ্কর অবস্থার বিরুদ্ধে কথা বলে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস ট্রোড, কিন্তু এই বিষাক্ত ব্যাং বা পয়জনাস ট্রোড তারও কিন্তু কি অফেন ইউজেস অফ সাম পয়জনাস ট্রোড মানে তাহলে মানুষ কিন্তু কখনো কখনো তার কঠিন আর কি মানে বিপরীতমুখী অবস্থাতেও তারা বিষাক্ত ব্যাঙের কথা বলে। ইন দিস ওয়ে দ্য ড্রিউ লেসন ফ্রম নেচার, এইভাবে কঠিন দুরবস্থার মধ্য দিয়েও তিনি কিন্তু তার অ্যাডভার্সিটি বা বিপরীত অবস্থাকে তিনি কি করতেন, মেনে নিতেন এবং প্রকৃতির কাছ থেকে জ্ঞান লাভ করতেন। ইন দিস ওয়ে হি the old Duke drew lesson from nature, and he found tongues in trees, books in the flowing stream, sermon in stones, and good in everything. অর্থাৎ কোনো প্রকৃতির উপাদানগুলো তাকে যেন তার সমালোচনা করত, কেউ তাকে অনুপ্রাণিত করত, কেউ তাকে আবার তার কঠিন দুরবস্থার কথা মনে করিয়ে দিত। ফলে প্রকৃতি তার কাছে একটা শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছে, প্রকৃতির উপাদানগুলো তার কাছে যেন একজন শিক্ষক হয়ে উঠেছিল। ফলে হি ড্রিউ লেসন ফ্রম নেচার অ্যান্ড হি ফাউন্ড টাং ইন ট্রিজ, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, অর্থাৎ গাছেদের মধ্যে তিনি তার কথার বা বাক ক্ষমতা খুঁজে পেতেন। অর্থাৎ ফ্লোয়িং স্ট্রিম মানে প্রবাহমান জলধারার মধ্য দিয়ে তিনি তার বইয়ের ভাষা খুঁজে পেতেন। সারমন ইন স্টোনস, এবং পাথরের মধ্য দিয়ে তিনি যেন ঈশ্বরের ডাক অনুভব করতেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, অর্থাৎ সকল বনের প্রাকৃতিক উপাদানগুলির মধ্যেই তিনি কিছু না কিছু একটা শিক্ষণীয় বিষয় লাভ করতেন। ওকে, দ্য ব্যানিস্ট ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন, এই ব্যানিস্ট বা এই নির্বাসিত ডিউকের একটি কন্যা ছিল, তার নাম কি ছিল, রোজালিন। ওকে, অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতোই, শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকড্রম, তার বাবার মতোই ওল্ড ডিউকের একমাত্র মেয়ে রোজালিনকেও তা সেই রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছিল। বাট শি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস, কিন্তু নির্বাসিত হওয়া সত্ত্বেও সে কিন্তু সেই প্রাসাদেই থেকে গিয়েছিল। বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, অর্থাৎ বর্তমান যে ডিউক অর্থাৎ
ফেডারিকের একমাত্র মেয়ে সিলিয়ার সঙ্গী হয়ে আর কি থেকে গিয়েছিল রোজালিন সেই প্যালেসেই। দ্য ডিসকর্ড মানে হচ্ছে বিবাদ, দ্যাট ইজ দ্য ডিসপিউট অর দ্য কোয়ারেল। সো দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স। ফলে দুই খুড়তুতো বোনের যে বধূর সম্পর্ক, সেই সম্পর্ক অটুট ছিল। যদিও ওল্ড ডিউক এবং তার ভাই ফেডারিকের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক শত্রুতা থাকলেও তাদের কোনো প্রভাব বা ইমপ্রেশন কিন্তু সিলিয়া এবং রোজালিন্ডের মনে পড়েছিল না। ওকে, সো এটাই কথাটা কি, যে অলদো দেয়ার ওয়াজ ডিসকর্ড, দেয়ার ডিসপিউট, there was rivalry in between the old Duke and Frederick. Despite that, the true friendship or true friendly relation was there in between the two sisters, Celia and Rosalind. In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad thinking of her father. কিন্তু কখনো কখনো ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট, কখনো কখনো কী করতো, সিলিয়া রোজালিন্ড মন খারাপ হয়ে যেত, রোজালিন্ডের মন খারাপ করতো তার বাবার জন্য, কিন্তু সিলিয়া তাকে কী করতো, সান্ত্বনা দিত এবং সিলিয়া সবসময় তাকে দিদি হিসাবেই সম্মান ও শ্রদ্ধা করত। ফলে বাবার অবর্তমানে সিলিয়ার সঙ্গে রোজালিন্ডের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা থেকে যাওয়ার কারণেই রোজালিন্ড বাধ্য হয়ে কিন্তু সেই রাজপ্রাসাদে থেকে গিয়েছিল সিলিয়ার সঙ্গী রূপে। বুঝে গেল? ওয়ান ডে হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড, একদিন সিলিয়া যখন রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, তার স্বাভাবিক ঢঙে বা স্বাভাবিক ভঙ্গিমায় সে যেমন কথা বলে অন্যান্য দিনের মতো সে কথা বলছিল রোজালিন্ডের সঙ্গে। এ ম্যাসেঞ্জার উইথ দ্য নিউজ, একজন দূত একটি খবর নিয়ে তাদের সামনে উপস্থিত হলো, দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, তারা এসে জানালো একটি মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে, অ্যান্ড দে কুড গো, ইচ্ছে করলে তারা যেতে পারে, অ্যান্ড ওয়াচ, এবং দেখতে পারে, দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়, যদি তারা মনে করে, তাহলে সেই মল্লযুদ্ধ দেখার জন্য তারা যেতে পারে। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া যেতে রাজি হলো, থিঙ্কিং, এই ভেবে যে ইট উড অ্যামিউজ রোজালিন্ড, অর্থাৎ এটা রোজালিন্ডের আর কি দুঃখী মনকে আনন্দিত করবে, রোজালিন্ড একটু খুশি হবে, একটু এন্টারটেইন হবে এবং এই রেসলিং ম্যাচ তার কাছে উপভোগ্য হয়ে উঠবে, এর ফলে তারাও একটু আনন্দে সময় কাটাতে পারবে। এই ভেবে কি হলো, সিলিয়া সেই ম্যাচ দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল, এমনকি সে রোজালিন্ডকেও রাজি করালো টু গো অ্যান্ড অ্যাটেন্ড দ্য রেসলিং কম্পিটিশন, ওকে, which was held, okay, in front of the King's Palace, in between the royal wrestlers, the Charles and Orlando, and unknown stranger. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা ভালো করে শুনবে মন দিয়ে এবং টেক্সটটুকু পড়বে। আমরা আজকে 3টে প্যারা পড়লাম, আমরা পরের ভিডিওতে আবার ফিরে আসব এবং পরের বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ভিডিও ক্লাস। থ্যাংক ইউ টু অল।